আচমকা অদ্ভুত শব্দ করতে করতে আমাদের গাড়িটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। গেল তো গেলই, অনেক চেষ্টা করেও তার গোঁ ছাড়াতে পারলুম না। ঘড়ি দেখলুম 5:20। গ্রীষ্মের বিকেল। এক পাশে ধু ধু ফাঁকা মাঠ, অন্য পাশে ছোট বড় গাছের জঙ্গল, সামনে সাঁকো। একটা ছোট নদী দেখা যাচ্ছিল, তার উপরে পাঁচিল ঘেরা কারখানার মতো বাড়ি। কারখানা নিশ্চয়ই নয়, হয়তো ফার্ম হাউস। শুকনো মুখে সঙ্গীটির দিকে তাকালুম। উনি অভ্যাস মতো চোখে বাইনোকুলার রেখে জঙ্গলের দিকে কিছু দেখছেন। পাখি ছাড়া আর কি, ওর এই এক বাতিক। বললুম, মাই ডিয়ার ওল্ড ম্যান, দয়া করে একবার এদিকে নজর দেবেন কি? ওর যেন কানেই ঢুকলো না কথা। এমনকি গাড়িটাও যে চরমভাবে বিগড়ে গেছে তাও যেন টের পাচ্ছেন না। বাইনোকুলারে চোখ রেখে পিঠ সোজা করে বসেছেন। নিশ্চয়ই দুর্লভ কিছু নজরে পড়েছে। এই যে স্যার, শুনছেন? আমরা থেমে গেছি। কাকে কি বলছি? বুড়ো মানুষ, নির্ঘাত 72 ধরেছে। আফসোস হতে লাগলো। বারবার জেনে শুনে একই ভুল করে আসছি। ওর মতো পাগল ছাগল মানুষের পাল্লায় পড়ে কতবার কতভাবে হন্যে হয়েছি সংখ্যা নেই। অথচ বড় জাদুকর এই কর্নেল নীলাদ্রি সরকার। একবার মিঠে গলায় ডার্লিং ডেকে ফেললেই আমি বশ হয়ে যাই। আসছি দুমকা থেকে রামপুরহাটের দিকে। গাড়িটা ল্যান্ডমাস্টার। যাবার সময় একটুও গোলমাল করেনি, কিন্তু ফেরার পথে সেই দুপুর থেকে 12-3 ঝামেলা বাঁধিয়েছে। এর ফলে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এতক্ষণ রামপুরহাটে সরকারি বাংলোয় পৌঁছে বিশ্রাম নেবার কথা। আগামীকাল সকালে কলকাতা রওনা হতেই হবে। খবরের কাগজে রিপোর্টারের চাকরি করি। আজ রাতেই রামপুরহাট থেকে টেলিগ্রামে একটা সংক্ষিপ্ত রিপোর্ট পাঠানোর কথা আছে। দুমকায় কয়েক লক্ষ আদিবাসীর এক রাজনৈতিক সম্মেলন হয়ে গেল। খুব উত্তেজনা ছড়াচ্ছে আদিবাসী আন্দোলন। পৃথক রাজ্যের দাবি উঠেছে। এখানে ওখানে প্রায়ই কিছু সংঘর্ষ ঘটছে। গিয়েছিলুম সম্মেলনের কভারেজে, অথচ আমার বরাত। গিয়েই দেখি কোত্থেকে বেমক্কা সেখানে উপস্থিত রয়েছেন প্রখ্যাত বুড়ো ঘুঘু এই কর্নেল। পুলিশ সুপার ওর স্নেহভাজন বন্ধু। সেই সুবাদে আতিথ্য নিয়ে জঙ্গলে জঙ্গলে দুর্লভ জাতের পাখি আর পোকামাকড় দেখে বেরিয়েছেন। আমাকে দেখেই জড়িয়ে ধরেছিলেন। হ্যালো সুইটহার্ট, তোমার সঙ্গে কলকাতা ফেরা যাক তাহলে। ওকে দেখেই ভেবেছিলুম, ব্যাস এই হলো আর কি। যেখানে এই বুড়ো ঘুঘু সেখানেই তো খুন খারাপি, সুতরাং গোয়েন্দাগিরি। এবার চাকরিটা আর বাঁচানো যাবে না। কিন্তু ভাগ্য ভালো, খুন খারাপির গোয়েন্দাগিরিতে ওর আবির্ভাব হয়নি। এসেছেন নিছক ভ্রমণে। যাই হোক, একা বোকার মতো চুপচাপ কলকাতা ফেরার চেয়ে একজন সঙ্গী পাওয়া গেল। বিশেষ করে কর্নেলের মতো সঙ্গী যে আর হয় না, তা অস্বীকার করব না। পথে 3 বার গাড়ি বিগড়ানোতে মনে একটা অস্বস্তি জাগছিল। কেন তা বলা কঠিন। এই 4র্থবার যখন বিগড়ল এবং সন্ধ্যার মুখোমুখি, তখন সেই অস্বস্তি বেড়ে গেল। মনে হলো এই বুড়োর ভাগ্য দেবতা যিনি, তারই কারচুপিতে আমি বরাবর যেমন জড়িয়ে যাই, এবারও যাব। ভাবলুম ওকে এড়িয়ে একা ফেরাই ভালো ছিল। তাহলে নিশ্চয়ই গাড়ি এমন বদমাইশি করত না। আফসোসে বিরক্তিতে এসব ভাবছি, হঠাৎ দেখে উনি উঠলেন। চোখে বাইনোকুলার তেমনই লাগানো। দরজা খুলে নামলেন এবং কোনো কথা না বলে দিব্যি হনহন করে ব্রিজের দিকে এগোলেন। খেপে গিয়ে ডাকতে ঠোঁট ফাঁক করেই বুঝিয়ে দিলুম। পাগল ছাগল লোকটার কাণ্ড দেখতে থাকলুম। নিশির ডাকে যেমন নাকি লোকে বেরিয়ে পড়ে, তেমনি সম্মোহিতের মতো নাক বরাবর জঙ্গল ঠেলে চলেছেন। কোনো দুর্লভ জাতের পাখি দেখেছেন নাকি? কর্নেল অদৃশ্য হলে দীর্ঘশ্বাস ফেলে নামলুম। যথারীতি ইঞ্জিনের ঢাকনা তুলে গণ্ডগোলের কারণ খুঁজতে ব্যস্ত হলুম। 1 ঘন্টারও বেশি নানান চেষ্টাতেও কিছুই হলো না। রাস্তায় কোনো লোক নেই যে ঠেলতে বলবো।
অগত্যা এগিয়ে গেলুম নদীর ওপারে সেই খামার বাড়িটার দিকে। ওখানে গেলে নিশ্চয়ই সাহায্য পাব। কর্নেলের কথা মন থেকে মুছে ব্রিজ পেরিয়ে গেলুম। 200 গজ দূরে ফার্মের গেটটা দেখা গেল। সাইনবোর্ডে লেখা আছে ভূমিলক্ষ্মী ফার্ম হাউস প্রাইভেট লিমিটেড, কেন্দুহাটি, বীরভূম। কাছাকাছি কোনো গ্রাম দেখা গেল না। ফার্মটা একেবারে একলা হয়ে আছে। পূর্বে দক্ষিণে অনেকটা জমিতে বেড়া দিয়ে চাষাবাস করা হচ্ছে। বাড়ির এলাকাটাও বিশাল। পশ্চিমে নদী এবং জঙ্গল, উত্তরে রাস্তা, রাস্তার উত্তরে দিগন্ত বিস্তৃত মাঠ। গেটে কোনো লোক নেই, কিন্তু খোলা আছে। ভেতরে সবজি ক্ষেত আর ফুল বাগিচা, মধ্যে চমৎকার এক ফালি রাস্তা। ভেতরে ঢুকে পড়লুম। সামনে একতলা কয়েকটা ঘর, বাঁ দিকে গুদাম ঘর ও টিনের শেড। অনেক কৃষিযন্ত্র দেখা গেল। রীতিমতো মেকানাইজড কৃষির ব্যবস্থা আছে তাহলে। ডান দিকে তাকাতেই এক বিচিত্র দৃশ্য চোখে পড়ল। পাঁচিলের উপর দাঁড়িয়ে আছেন স্বয়ং মহামান্য কর্নেল নীলাদ্রি সরকার এবং টুপি খুলে নিচের কোনো কিছুর প্রতি যেন হুকুম জারি করছেন। ভীষণ নাড়ছেন টুপিটা। মাঝে মাঝে নাচের ভঙ্গিতেও কি সব করছেন। বাতাস বইছে জোর। উনি কিছু বলছেন, কিছু শোনা যাচ্ছে না স্পষ্ট। ব্যাপারটা দেখে তো আমি হতভম্ব। সব রাগ বিরক্তি পলকে ঘুচে গিয়ে বেদম হাসি পেল। হো হো করে হেসে উঠলুম। চেঁচিয়ে বললুম, হ্যালো হ্যালো হোল ফেলার, সার্কাস দেখাচ্ছেন কাকে? এবার উনি আমাকে দেখতে পেলেন। পেয়েই টুপি শুদ্ধ হাত নেড়ে চেঁচিয়ে উঠলেন, গো ব্যাক জয়ন্ত, সাবধান, গো ব্যাক। হাসতে হাসতে ওর দিকে এগুলুম। ব্রিলিয়ান্ট কর্নেল, আপনি সার্কাসেও খেলোয়াড় ছিলেন, বলেননি তো এতদিন। কর্নেল আবার চেঁচিয়ে উঠলেন, জয়ন্ত, এগিও না, এগিও না। আমার সামনে কিছু সবজি ঝাড় ও মাচান, তার ওধারে সেই পাঁচিল। ওর কথা গ্রাহ্য না করেই এগুলাম। তারপর কর্নেলের দিকে তাকিয়ে হাততালি দিয়ে হাসতে হাসতে বললুম, সাব্বাস কর্নেল, সাব্বাস, জোর জমেছে। কথা শেষ না হতেই আচমকা সামনের মাচানের ওপাশে একটা জান্তব গর্জন শোনা গেল। কাঁক কাঁক করছে। তারপরে দেখি একটা প্রকাণ্ড সাদা ষাঁড় ভয়ঙ্কর শিং দুটো কাত করে ঝোপ ঠেলে আমার দিকে এগিয়ে আসছে। যেই দেখা, দিশেহারা হয়ে এক লাফে কিভাবে সেই পাঁচিলে উঠে পড়লুম জানি না। কর্নেল আমার কাছে এগিয়ে এলেন। ষাঁড়টা ততক্ষণে আমাদের নিচে, শিং নেড়ে গাঁক গাঁক করছে। এই সময় একটা লোক বেরিয়ে এলো ওপাশের ঘর থেকে। ব্যাপারটা তার চোখে পড়তেই সে দাঁড়িয়ে গেল। তারপর ব্যস্ত হয়ে ডাকাডাকি শুরু করলো। আরও জনা 3-4 লোক বেরিয়ে এলো। একজন চেঁচিয়ে বলল, টুপি টুপি, আরে আপনার লাল টুপিটা লুকিয়ে ফেলুন। এতক্ষণে ষাঁড়টার রাগের কারণ বোঝা গেল। কর্নেল অপ্রস্তুত হয়ে তক্ষুনি ওর লাল টুপিটা পকেটে লুকিয়ে ফেললেন। লোকগুলো ষাঁড়টাকে বশ মানাতে ব্যস্ত হলো। আজকাল গ্রামাঞ্চলে অনেক জায়গায় কি এলাহি কারবার হচ্ছে ভাবা যায় না। খবরের কাগজে চাকরির সুবাদে এরকমের ফার্ম দেখা ছিল, তবে ভূমিলক্ষ্মী ফার্ম তেমন বড় প্রজেক্ট নয়। মাঝারি ধরনের একটা কম্পোজিট ইউনিট এবং নিছক প্রাইভেট এন্টারপ্রাইজ। মালিকের নাম হেমেন্দ্র ভূষণ নায়েক। শক্ত সমর্থ প্রৌঢ় মানুষটি খুবই অমায়িক। ঠাকুরদার আমলে জমিদারি ছিল। বাবা ছিলেন জোতদার, উনিও তাই, তবে প্রচলিত অর্থে নয়। চাষাবাদের সঙ্গে আছে ফিশারি আর ডেয়ারি। 30টা দুধেল ভালো জাতের গরু আছে। দৈনিক গড়ে 5-7 মণ দুধ হয়। ভোরবেলা নিজের স্টেশন ওয়াগানে রামপুরহাট থেকে রেলে কলকাতা চালান দেন। কথায় কথায় অসুবিধাগুলো জানালেন। রিপোর্টার সামনে পেলে যা হয়, ব্যাংকের দেনা শোধ করা যাচ্ছে না, সেচ ব্যবস্থার দিকে সরকার আদৌ মন দিচ্ছেন না, শুধু বক্তৃতায় সার
তার উপর মফস্বলের বিদ্যুৎ বিভ্রাট তো লেগেই আছে। ঘন ঘন লোডশেডিং হয়, ফার্মে লোকসানের অঙ্ক ফুলে ফেপে উঠছে দিনে দিনে। কর্নেল উসখুস করছিলেন অনেকক্ষণ থেকে। উনি একটু থামতেই বললেন, আপনার শার্টটা খুব রসিক মনে হচ্ছে হেমেন্দ্রবাবু। হো হো করে হাসলেন হেমেন্দ্র। রসিক মোটেও না স্যার, ব্যাটার যত বদ্রাগি তত খুনে। খুব ভালো জাতের শার্ট হলে কি হবে, অচেনা লোক দেখলে গোজ উপড়ে আঙুল ভেঙে তাড়া করবে। এই কমাসে তিনটে লোককে জখম করেছে। আমি বললুম, লাল রং ওর চক্ষুশূল, তাই না হেমেন্দ্রবাবু? কর্নেল বলে উঠলেন, জয়ন্ত, তুমি স্পেনের ষাঁড়ের লড়াই সম্পর্কে হেমিংওয়ের বই পড়ে দেখো। লডুয়েদের বলে মাতাদোর। তাদের হাতে নাকে লাল কাপড় আর একটা তরোয়াল। লাল কাপড় দেখিয়ে ষাঁড়কে খেপিয়ে দেয়। তারপর হেমেন্দ্র বাধা দিয়ে বললেন, স্পেন বলুন, বাংলাদেশ বলুন, ষাঁড় ইজ ষাঁড়। আর লাল কাপড় বলছেন, এই দেখুন না, আজ দুপুরবেলা আমার কি দশা করেছে। মনে বলেও খাতির করে না বেটা। যেই আদর করতে গেছি অমনি সিং মেরে বসল। ভাগ্যিস পাঞ্জাবি ছিল গায়ে, খানিকটা কাপড়ের উপর দিয়ে গেল, নয়তো ভুঁড়ি ফেসে যেত। যাই বলুন স্যার, ষাঁড় ইজ ষাঁড়। লাল কাপড় কোনো কথা নয়। উনি হাসতে হাসতে ওর সাদা টেরিকটনের পাঞ্জাবির নিচের দিকটা দেখালেন। নিচে ঝুলের জায়গায় পকেটের কাছে 2 ইঞ্চি লম্বা 1 ইঞ্চি চওড়া ফাঁক। ষাঁড়ের শিঙে উড়ে গেছে। কর্নেলের নির্ঘাত ভীমরতি ধরেছে। উনি একেবারে মুখটা এগিয়ে সেই ফাঁকটা দেখে নিলেন এবং আঙুলে ফাঁকটা পরখও করলেন, যেন সত্যিই না মিথ্যে তাই দেখছেন। হেমেন্দ্রবাবু বললেন, পাঞ্জাবিটা পুরনো, ওর দোষ নেই, একটুতে ফরফর করে ছিঁড়ে যায়। এই দেখছেন না, বুকের কাছে কেমন ফেটে ফুটে গেছে। আমার অবাক লাগলো। পাড়া গায়ে মানুষ এখনো কত সরল আর সাধাসিধে। এত বড় ফার্মের মালিক, অথচ তার জন্য এতটুকু দেমাক বা সাজগোজের ঘটা নেই। ছেঁড়া জামা পরেই কাটাচ্ছেন। কর্নেল হঠাৎ বললেন, আপনার দেখছি পান খাওয়ার অভ্যেস আছে। হেমেন্দ্রবাবু চমকে উঠলেন। পান না তো, বলেই নিজের জামাটা বুকের কাছে দেখে নিয়েই আবার হো হো করে হাসলেন। মাঝে মাঝে খাই কদাচিৎ। আমি হাসতে হাসতে বললুম, একটু আগেও খেয়েছেন কিন্তু। নিজের জিভ বের করে আত্মভোলা মানুষটি দেখে নিলেন। তারপর আবার সে প্রাণ খোলা হাসি। কি কাণ্ড, খেয়ালই নেই। তাও বটে, দুপুরে এক পান করে এসেছিল বুঝলেন তো, কিন্তু হাটির নরহরিদা, তার কাছেই শখ করে একটা খিলি নিয়েছিল। দেখেছেন কাণ্ড, জামাটা কি বিচ্ছিরি হয়ে গেছে। পাঁচু, ও পাঁচু! ডাক শুনে একটা লোক এলো। উনি জামাটা খুলে ওকে দিয়ে বললেন, এটা গেছে দে তো বাবু, এক্ষুনি গেছে দে। পাঁচু বলল, এই সন্ধ্যেবেলা কেটে কি হবে গো, কাল সকালে দেবো খান। হেমেন্দ্র তক্ষণে রেগে বললেন, সকাল হতে হতে আর ডাক উঠবে? যা এক্ষুনি কেচে ফেল। তারপর কর্নেলের দিকে ঘুরে বললেন, তাহলে আপনার কথা সত্যি স্যার, মানে পানের লাল রং দেখে বেটা তখন কেঁপে গিয়েছিল আমার উপর। ঠিকই বলেছেন আপনি। এইভাবে আমাদের কথাবার্তা চলতে থাকলো। একসময় হেমেন্দ্রবাবুর মিস্ত্রি এসে জানালো, আমাদের গাড়িটা ঠিক হয়েছে। শুনে উঠে দাঁড়ালুম। বললুম, তাহলে অসংখ্য ধন্যবাদ হেমেন্দ্রবাবু, চলি। আসুন কর্নেল। কর্নেল যেন কি ভাবছিলেন, মুখটা গম্ভীর। বললেন, যাবে? হ্যাঁ, কাল সকালের মধ্যে কলকাতা পৌঁছতেই হবে। কর্নেল হেমেন্দ্রবাবুর দিকে ঘুরে বললেন, হেমেন্দ্রবাবু, নদীর ওদিকে বেশ জঙ্গল দেখলুম, নানা জাতের পাখির আড্ডা। আমার আবার পাখি দেখার প্রচণ্ড বাতিক, তাই ভাবছিলুম। হেমেন্দ্রবাবু নীরস কণ্ঠস্বরে বললেন, পাখি পাখি দেখবেন? পাড়া গায়ে পাখি সব। আপনারা শহরে মানুষ, ভালো লাগবে। তাছাড়া স্যার, এই মাঠের মধ্যে চাষাভুষো হয়ে থাকি, আপনাদের অনেক কষ্ট হবে হয়তো। স্পষ্ট বুঝলুম হেমেন্দ্রবাবুর পক্ষে ঝামেলা হবে যদি আমরা থাকি।
ঝামেলা তো নিশ্চয়ই। এমন অতিথিদের জন্য বিছানাপত্র, ঘর ইত্যাদির সুব্যবস্থা তো চাই। অথচ কর্নেল যেন মাটি কামড়ে পড়ে থাকতে চান। অদ্ভুত বেহায়া লোক তো। এমন স্বভাব কখনো দেখিনি কর্নেলের। খুব বিরক্ত হয়ে বললুম, পাখি দেখতে হলে ক্যাম্প ট্যাম্প সঙ্গে নিয়ে আসবেন কর্নেল, এখন ওঠা যাক, রাত বেড়ে যাচ্ছে। কর্নেল বেহায়া হয়ে বললেন, আরে তুমি হেমেন্দ্রবাবুকে অমন অভব্য ভাবছ কেন? আমাদের দেশের মানুষ খুব অতিথিবৎসল সজ্জন। হেমেন্দ্রবাবু, কোনো রকম ব্যস্ত বা উদ্বিগ্ন হবার দরকার নেই। আমরা খোলা ওই বারান্দায় শোবো, সঙ্গে কিছু খাবার আছে, আপনার অসুবিধে হবে না। হেমেন্দ্রবাবু হন্তদন্ত হয়ে জিভ কেটে বললেন, হ্যাঁ, ছি 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 ছি, আমি কি তাই বলছি? আরে কি, আপনাদের মতো মানুষ পাওয়া ভাগ্যের কথা। ওরে পাচু, হারাদন, মকবুল। উনি ব্যস্তভাবে ডাকাডাকি করতে করতে বেরিয়ে গেলেন। আমি রাগে বিরক্তিতে ফুঁসে উঠলুম। চাপা গলায় বললুম, আপনার নির্ঘাত ভীমরতি ধরেছে কর্নেল। ছি, এমনিভাবে যেচে পড়ে থাকার কোনো মানে হয়? আর কখনো আপনার সঙ্গে কোথাও যাব না। কর্নেল যেন ধ্যানে বসে চোখ বুজেছেন। আমার কথা শেষ হলে চোখ খুলে বললেন, তুমি কি কিছু বলছো জয়ন্ত? না, কিছু বলিনি। বুড়ো মৃদু হাসলেন। বৎস জয়ন্ত, ফার্ম হাউসে রাত কাটানোর মধ্যে যে রোমাঞ্চ আছে, যে থ্রিল অ্যান্ড সাসপেন্স আছে, তা তুমি এ যাবৎ কোথাও পাওনি। আই প্রমিস অ্যান্ড শিওর ইউ। কিসের প্রতিজ্ঞা আর প্রতিশ্রুতি তা আর জিজ্ঞেসও করলুম না। এত বেশি রেগে গেলুম যে। কর্নেল ততক্ষণে আবার চোখ বুজে ধ্যানস্থ হয়েছেন। উফ, এই পাগলের হাত থেকে কিভাবে উদ্ধার পাবো কে জানে। পাশাপাশি দুটো ঘর, পেছনের ঘরটায় দুটো খাটিয়া ছিল, নিশ্চয়ই পাঁচুরা সই। সেখানে মোটামুটি রকমের বিছানায় দুজনে শুয়ে পড়লুম। তারপর রাত 10:30। জানলাগুলো খোলা, কোনো ঘরেই ফ্যান নেই। হেমেন্দ্রবাবু বিলাসী মানুষ নন। মিটমিটে বাল্বটা নিভিয়ে দিলুম। কর্নেলের নাক ডাকতে শুনলুম সঙ্গে সঙ্গে। আশ্চর্য তো, এমন করে ঘুমোতে কখনো দেখিনি। গরমে আমার ঘুম এলো না। জানালার বাইরে গেটের বাল্বটা অল্প আলো দিচ্ছিল, সেদিকে তাকিয়ে এলোমেলো ভাবছিল। গতকাল বিকেলে ব্রিজের কাছে গাড়ি খারাপ হওয়ার পর থেকেই কর্নেলের আচরণ কেমন অস্বাভাবিক লাগছে। ভূতগ্রস্তের মতো বাইনোকুলারে চোখ রেখে জঙ্গলে ঢুকে যাওয়ার দৃশ্যটা মনে পড়ছিল। আমার কথায় কানে দিলেন না, কেমন নাক বরাবর হেঁটে চলে গেলেন। তারপর দেখলুম ফার্মের পাঁচিলে উঠে পড়েছেন ষাঁড়ের তাড়া খেয়ে। ষাঁড়ের পাল্লায় পড়তে গেলেন কেন হঠাৎ? ষাঁড়টা তো ফার্মের মধ্যেই ছিল। কেন ঢুকলেন ফার্মে? কোনো বিরল জাতের পাখিকে অনুসরণ করে কি? হ্যাঁ, তাই সম্ভব। তাই যেচে পড়ে থাকতে চাইলেন ফার্মে। তার মানে কালও আমার বেরোনো হচ্ছে না। নিশ্চয়ই সেই দুর্লভ পাখির খোঁজ করবেন সকাল থেকে। খুব ঝামেলা করছে বুড়ো। এবার কোনো মতে কলকাতা ফিরলে আর ওর নাগালের মধ্যে যাব না। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি। তারপর যখন ঘুম ভাঙল, চোখ খুলে দেখি প্রচণ্ড অন্ধকার। জানালা দিয়ে গেটের আলোটা আসছে না, নিশ্চয়ই লোডশেডিং। কর্নেলের নাক ডাকার শব্দ শুনতে পেলুম না। তাহলে উনিও জেগে আছেন। চাপা গলায় ডাকলুম, কর্নেল, জেগে আছেন নাকি? কোনো সাড়া নেই। আরও 3 বার ডেকে সাড়া না পেয়ে উঠলুম। ওর বিছানায় হাত বাড়িয়ে টের পেলুম বুড়ো নেই। তাহলে নৈশভ্রমণে বেরিয়েছেন। এমন উৎকট শখ উনি ছাড়া আর কারো থাকতে পারে না। খুব গরম লাগছিল। সিগারেট ধরিয়ে যতক্ষণ না সেটা শেষ হলো চুপচাপ বসে থাকলুম খাটিয়ায়। তারপর কর্নেলের কোনো সাড়া শব্দ নেই। ঘড়ি দেখলুম রাত 2:05। তারপর দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা। বারান্দায় গেলুম। কয়েক মিনিট অপেক্ষা করেও কর্নেলের পাত্তা নেই। ল্যাট্রিনটা বাগানের কোণার দিকে রয়েছে, সেদিকে তাকিয়ে কাউকেই দেখলুম না।
আরও কিছুক্ষণ অপেক্ষা করে ঘরে ফিরে এলুম। বিছানায় পা ঝুলিয়ে বসে আবার সিগারেট ধরালুম। সিগারেটটার আধখানা পুড়েছে। হঠাৎ বাইরে কোথাও কর্নেলের ভয়ার্ত চিৎকার শোনা গেল, হেমেন্দ্রবাবু, জয়ন্ত, হেল্প, হেল্প! তক্ষুনি চেঁচিয়ে সাড়া দিলুম, কর্নেল, কর্নেল, কি হয়েছে? তারপর মনে পড়ল আমার কিট ব্যাগে একটা টর্চ আছে। টর্চটা বের করে দৌড়ে বাইরে বেরুলুম। বাগানের পশ্চিম দিকে টর্চের আলো জ্বেলেছে কে, সেই আলোয় দেখলুম কর্নেল আবার সেই পাঁচিলে দাঁড়িয়ে প্রচণ্ড নাচছেন এবং চিৎকার করে যাচ্ছেন। আমার টর্চের আলো মুহূর্তে যা দেখবার দেখিয়ে দিল। সেই ষাঁড়টা শিং নেড়ে পাঁচিলের নিচে লম্ফঝম্প করছে, শিঙে পাঁচিলটাকে গুঁতোচ্ছে, সামনের দু পায়ে মাটি আঁচড়াচ্ছে। রাগবো নাকি হাসবো ভেবে পেলুম না। রাত দুপুরে কর্নেল আবার সেই একই ব্যাপার কেন ঘটিয়ে বসলেন, এটাই বড্ড অদ্ভুত। হেমেন্দ্রবাবুর লোকেরা ততক্ষণে হেরিকেন জেলে এনেছে। হেমেন্দ্রবাবুর হাতে টর্চ, উনি চেঁচাচ্ছেন, বুঝলেন, ফাঁস নিয়ে এসো, ফাঁস! বিকেলের মতোই ষাঁড়টাকে কজনে কায়দা করে ফেলল। তারপর টানতে টানতে আগড় গলিয়ে বেড়ার মধ্যে ঢোকালো। তখন কর্নেল লাফ দিয়ে নামলেন। নেমেই বললেন, হেমেন্দ্রবাবু, আপনার মেন সুইচ পরীক্ষা করে দেখুন তো শিগগির। হেমেন্দ্রবাবু হাসতে হাসতে বললেন, হ্যাঁ, দেখবো কি, এ তো সবসময় হচ্ছে লোডশেডিং। কি স্যার, আপনি কিভাবে এখন ডামুল পাল্লায় পড়লেন? সেই সঙ্গে আমিও বললুম, এখন অন্ধকারে লাল টুপিও দেখা যায় না, তাছাড়া এখন লাল টুপি আপনার পরার কথাও নয়। কর্নেল কোনো জবাব না দিয়ে হনহন করে এগোচ্ছিলেন। ওর মুখটা কেমন গম্ভীর। হেমেন্দ্রবাবু ও আমি ওকে অনুসরণ করলুম। বারান্দায় এগিয়ে যেতে যেতে কর্নেল এক জায়গায় দাঁড়ালেন, বললেন, এখানেই তো মিটার বোর্ড ছিল মনে হচ্ছে। হেমেন্দ্রবাবু বললেন, হ্যাঁ স্যার, ওই যে ওই কোনায়। কিন্তু কর্নেল মেন সুইচের কাছে গিয়ে অস্ফুটে বললেন, মাই গুডনেস! তারপরেই আলো জ্বলে উঠল গেটে। হেমেন্দ্রবাবু অবাক হয়ে বললেন, সে কি, মেন সুইচ অফ করেছিল কে? কর্নেল কথা বলতে ঠোঁট ফাঁক করেছেন। হঠাৎ ষাঁড়ের বেড়ার দিক থেকে হেমেন্দ্রবাবুর লোকেরা উত্তেজিত স্বরে চেঁচিয়ে উঠল, বাবু, 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 শিগগির এখানে আসুন, শিগগির! এবার সবার আগে কর্নেলকে দৌড়তে দেখলুম। বাগানের একাংশে বেড়া, বেড়ার মধ্যে ষাঁড়ের খোঁয়াড়। ষাঁড়টা পোয়ালের গাদায় মুখ ঢুকিয়ে ভোজনে ব্যস্ত, আর হেরিকেনের আলোয় লোকগুলো কিছু ঘিরে দাঁড়িয়ে আছে। গিয়ে যা দেখলুম, স্তম্ভিত হয়ে গেলুম। একটা মধ্যবয়স্ক লোক চিত হয়ে পড়ে আছে। তার পরনে ময়লা ধুতি, গায়ে ফতুয়া মতো জামা, তার বুকে কলজের কাছটায় চাপ চাপ রক্ত। হেমেন্দ্র চেঁচিয়ে উঠলেন, নরহরিদা, এই যে নরহরিদা, সর্বনাশ, মারা গেছে নাকি? কর্নেল হাঁটু দুমড়ে লোকটাকে কিছুক্ষণ পরীক্ষা করে বললেন, অনেকক্ষণ আগে মারা গেছে, কিন্তু ইনি এখানে কোত্থেকে এলেন? হেমেন্দ্রবাবু প্রায় হাউমাউ করে কেঁদে বললেন, এ হবে আমি জানতুম। ওই অলক্ষণে বদমাস ষাঁড় খুন খারাপি না করে ছাড়বে না। ঠিক বলেছিল বাবা চণ্ডী। দেখ তো, ওর শিঙে রক্ত টক্ত লেগে আছে নাকি? টর্চ ফেললুম আমি। হ্যাঁ, ষাঁড়টার ডান শিঙে রক্ত থক থক করছে। কর্নেল বললেন, কে সর্বনাশ! হেমেন্দ্রবাবু, ইনি নিশ্চয় আপনার কোনো কর্মচারী। হেমেন্দ্রবাবু বললেন, না স্যার, উনি কেঁদুহাটির নরহরি দাসমশাই, খুব বড় ব্যবসায়ী। রামপুরহাটে ওর কাঁচা পেতলের কারবার আছে। ইদানিং এই মাঠে অনেকটা জমি কিনেছিলেন নরহরিদা। আমার মতোই ফার্ম করার ইচ্ছে ছিল। ছেলেটা লায়ক হয়ে ব্যবসা দেখছে, উনি নিজে ফার্ম দেখবেন, এই ছিল মতলব। তার উপর সম্প্রতি ওই বিহারে হিরণপুরের গোহাটা থেকে এক গাই গরু কিনেছিলেন। কে ওর মাথায় ঢুকিয়ে দিয়েছিল কে জানে, আমার মতো ডেয়ারি খুললে খুব পয়সা হবে, তাই আমার কাছে কদিন ধরে খুব যাতায়াত করছিলেন। কর্নেল বললেন, কিন্তু এখানে ষাঁড়ের খোঁয়াড়ে রাত দুপুরে
বাধা দিয়ে হেমেন্দ্রবাবু বললেন, বলছি স্যার, বড্ড একগুয়ে মানুষ নরহরিদা। যখন মাথায় ডেয়ারি ঢুকেছে তখন রক্ষে নেই। ওদিকে হাড় কিপটে, বড্ড কৃপণ, বুঝলেন। দুটো গরু থেকে কয়েকশো গরুর স্বপ্ন এসেছে মাথায়। হ্যাঁ, তাই একটা ভালো জাতের ষাঁড় চাই। আমার ষাঁড়টা বেজায় পছন্দ। সবসময় এসে সাদাসাদি করছিলেন ষাঁড়টা যেন ওকে বেচে দিই। কেন দেবো বলুন স্যার, সব করে কিনেছি। কর্নেল বললেন, কিন্তু রাত দুপুরে ষাঁড়ের খোয়াড়ে। হেমেন্দ্রবাবু ফের বাধা দিয়ে বললেন, স্যার, লোভে পাপ, পাপে মৃত্যু কথায় বলে। নিশ্চয় উনি ষাঁড়টা চুরির মতলবে এসেছিলেন, তাছাড়া আর কি কারণ থাকতে পারে? কর্নেল মাথা নেড়ে বললেন, চুরি করলে তো ধরা পড়ে যাবেন। ষাঁড় চুরি করা কি সম্ভব? হেমেন্দ্রবাবু ব্যস্তভাবে বললেন, ঠিক বুঝতে পারছি না স্যার। একেবারে চুরি নয়, মানে ষাঁড়টা নিয়ে গিয়ে একদিন লুকিয়ে রাখতেন এবং তাতেই ওর গরু দুটো প্রেগন্যান্ট হতো, ভালো জাতের দুধেল গরুর জন্ম হতো। সে তো আপনাকে অনুরোধ করলেই হতো। হতো না স্যার, অন প্রিন্সিপাল আমার বাইরের কোনো গরুর জন্য ষাঁড় তো দিতই না। উনি অবশ্য আমাকে তা অনুরোধ করেছিলেন। দেবো কেন বলুন? একে তো কম্পিটিশন, তার উপর আমার ষাঁড়। আমি নগদ 5,000 টাকা দিয়ে কিনেছি। এটা প্রেস্টিজেরও ব্যাপার কিনা। তাছাড়া একজনকে দিতে হলে আরও সবাই চাইবে। আমি তো স্যার দেশশুদ্ধ ভালো গরু প্রডিউস করার দায়িত্ব নিইনি না। সরকারের সে ব্যবস্থা আছে, সবাই সরকারের কাছে যাক, ব্লক অফিসে যাক। বলে হেমেন্দ্রবাবু আচমকা ভেঙে পড়লেন। ও নরহরিদা, এ তুমি কি করলে গো? কেন্দুহাটি থানার পুলিশ অফিসার হিতেন গুপ্ত জিপে চেপে সদল বলে এলেন সকাল 8টায়। ষাঁড়ের শিঙের গুতোই মৃত্যু, সুতরাং দুর্ঘটনার একটা সাধারণ তদন্ত ছাড়া আর কি বা হবে। হিতেনবাবু হেমেন্দ্রবাবুকে একচোট শাসাতে ভুললেন না। 3টে জখম, তারপরে ডেথ। ওই খুনের ষাঁড় আপনি শিগগির বিদায় করুন মশাই, না হলে ভীষণ বিপদে পড়বেন। হেমেন্দ্রবাবু অনুনয় বিনয় করে দারোগাবাবুকে শান্ত করলেন, আড়ালে ডেকেও নিয়ে গেলেন। তার মানে যা বোঝার সবাই বুঝল। নরহরিবাবুর মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দিতেও চাইলেন, কিন্তু নরহরিবাবুর ছেলেরা তা নেবে কেন? তাদের অঢেল পয়সা আছে, ক্ষতিপূরণ নেওয়াটা অপমানজনক। তাছাড়া এ তো লজ্জার কথাও বটে। বাবা ষাঁড় চুরি করতে এসেছিল, খিটকেল কি কম হবে? 3 ছেলের মধ্যে ছোটটা ভীষণ রাগী, সে শাসালো আজই ষাঁড়টাকে গুলি না করে জলগ্রহণ করবে না। হেমেন্দ্রবাবু করজোড়ে ক্ষমা চাইতে থাকলেন। গ্রাম থেকে অনেক মাতব্বর লোকেরা এসেছিলেন, তারা মধ্যস্থ হয়ে সব মীমাংসা করে দিলেন। নরহরিবাবুর নিয়তি, তা না হলে অমন মানুষ রাত দুপুরে ষাঁড় চুরি বা করতে আসবেন কেন? নিশির ডাকে বেচারাকে ঘর ছাড়া করেছিল। কেউ কেউ জনান্তিকে বলল, পিঁপড়ের পাছা থেকে গুড় তুলে খায়, এমন কিপটে লোক। পয়সার লোভ বড্ড, তাই ষাঁড় চুরি করতে এসেছিল। লাশ যথারীতি মর্গে গেল। দারোগাবাবু কর্নেলকে পাত্তাই দিলেন না। কর্নেল গতিক বুঝে কাচুমাচু মুখে সরে এলেন। আমি ব্যাপারটা দেখে খুব হাসলুম। বেলা তখন 10:30। সব চুকে গেছে। দারোগা লাশ নিয়ে চলে গেছেন। ভিড় সরেছে। কর্নেল একটা শিরীষ গাছের নিচে দাঁড়িয়ে ফার্মের একটা লোকের সঙ্গে কথা বলছিলেন। আমি তার কাছে গিয়ে বললুম, আর কি, এবার বেরোনো যাক? কর্নেল আমার হাত ধরে টানলেন। লোকটা চলে গেল। একটু এগিয়ে এক জায়গায় দাঁড়ালেন কর্নেল। তারপর বললেন, জয়ন্ত কি খুব ব্যস্ত হয়ে উঠেছ? নিশ্চয়ই, আপনার মতো 72 ধরেনি তো আমাকে। জয়ন্ত জয়ন্ত জয়ন্ত, তুমি রাগ করছো, কিন্তু 72 হয়তো তোমাকেই ধরেছে। মোটেও না, আসলে আপনার মাথায় গোয়েন্দা পোকা কামড়াচ্ছে। স্রেফ দুর্ঘটনাকেও আপনি মেনে নিতে পারছেন না, কারণ আপনার স্বভাব। শকুন যেমন মরা দেখলেই ঝাঁপিয়ে পড়ে, তেমনি আপনিও। জয়ন্ত, আমাকে শকুন বলছো? বলবো, 100 বার বলবো। হ্যাঁ, আমি শকুনই বটে। আমার চোখে শকুনের দৃষ্টিশক্তি আছে ডার্লিং, অস্বীকার করছি না। তাই তো কাল বিকেলে কেন আমি তোমার গাড়ি বিগড়ানো দেখেও দেখলুম না, কেন আমি শকুনের মতো নদীর ধারে জঙ্গলের দিকে চলে গেলুম, তোমার কথার কোনো জবাব না দিয়েই কেন চলতে থাকলুম। নির্ঘাত চরে মরা দেখেছিলেন?
ঠিক বলেছ জয়ন্ত, তবে মরা তখনও দেখিনি, শুধু গন্ধটা টের পেয়েছিলুম। টনক নড়েছিল। চমকে উঠে বললুম, তার মানে মরার গন্ধ? দ্যাট ইজ ডেড বডি, মার্ডার। কর্নেল হাসলেন। আচ্ছা জয়ন্ত, গতকাল বিকেলে তুমি ষাঁড়টা দেখেছিলে, গত রাতে দেখেছ এবং আজকে সকালেও দেখেছ। কোনো অদ্ভুত কিছু চোখে পড়েনি? না তো। ষাঁড়ের শিঙে বিকেলে কোনো পেতলের ছুঁচলো ডগাওয়ালা টুপি পরানো ছিল না, অথচ রাতে যখন ষাঁড়টা দেখলুম তখন টুপি পরানো আছে, তাতে রক্ত লেগে আছে। বাধা দিয়ে বললুম, তাই তাই তো বটে। তার মানে সন্ধ্যার পর কোনো এক সময় শিঙে সূচালো টুপি পরানো হয়েছিল। কিন্তু হঠাৎ অমন তীক্ষ্ণ ধারালো টুপি পরানো হলো কেন? কর্নেল সে প্রশ্নের জবাব না দিয়ে বললেন, জয়ন্ত, কাল রাতে আমি জেগেছিলুম। নাক ডাকানোটা নেহাত কৌশল, ঘুমোনো সম্ভব ছিল না জয়ন্ত। আমি একটা কথা ভাবছিলুম, যে ডেড বডির গন্ধ পেয়ে নদীর চরে গিয়েছিলুম সেটা দেখার অপেক্ষায় ছিলুম। তার মানে ডেড বডির কথা ভাবছিলেন? তখন ডেড বডি কোথায়? কাল বিকেলে নদীর চরে একজনকে চুপি চুপি বালি সরাতে দেখেছিলুম। বাইনোকুলারে স্পষ্ট দেখা যাচ্ছিল সে কিছু একটা পুঁতছে, তাই দৌড়ে সেদিকে এগুলুম। যেতে যেতে লোকটা কাজ সেরে পালালো। তখন খুঁজতে খুঁজতে আবিষ্কার করলুম লোকটা বালিতে একটা লোহার গোঁজ লুকিয়ে রেখে গেল। 1.5 ফুট লম্বা, 1 ইঞ্চি মোটা গোঁজ, যা দিয়ে গরু বাঁধা খুঁটি হয়। গোঁজের ডগায় টাটকা রক্ত দেখে আমি টের পেলুম কি ঘটেছে। সে কি বলেন? কি? স্পষ্ট জানলুম এটা একটা মার্ডার উইপেন। অথচ জঙ্গলে ঢুকে বা চরে কোথাও ডেড বডি পেলুম না। তখন বোঝো আমার মনের অবস্থা। এখানে এই ফার্ম ছাড়া কোনো বসতি নেই, তাই সন্দেহক্রমে ঢুকে পড়লুম ফার্মে। ঢুকেই পড়ে গেলুম ষাঁড়ের পাল্লায়। তাহলে আপনি সেজন্যই যেচে পড়ে থাকতে চাইলেন? হ্যাঁ জয়ন্ত, ডেড বডিটা আবিষ্কার করা জরুরি ছিল, তবে ষাঁড়টা প্রথমে দেখেই আমার কেমন সন্দেহ হয়েছিল। খুনের পদ্ধতি অর্থাৎ অ্যালিবাই কি ধরনের হবে সঙ্গে সঙ্গে আঁচ করে নিয়েছিলুম। তারপর হেমেন্দ্রবাবুর জামায় পানের দাগ দেখলুম, অথচ উনি মুখ ফসকে বলে ফেললেন পান খান না। তখন সব স্পষ্ট হলো। তাহলে ওগুলো কি রক্তের দাগ? হ্যাঁ, আর ওই জামা ছেঁড়ার ব্যাপারটা ষাঁড়ের শিঙে ঘটেনি। বলে কর্নেল পকেট থেকে একটা সাদা কাপড়ের ছোট্ট টুকরো বের করলেন। এই সেই টুকরো। এটা নরহরিবাবুর হাতের মুঠোয় ছিল। কাল রাতে লাশ পরীক্ষার সময় এটা ওর মুঠোয় পেয়ে গিয়েছিল। তার মানে খুব ধস্তাধস্তি হয়েছিল। খুনের সময় হেমেন্দ্রবাবুর জামাটা কত জায়গায় ছেঁড়া দেখেছ? আশা করি এখনো ভোলনি। শুনতে শুনতে আমি স্তম্ভিত। এদিক ওদিক তাকিয়ে বললুম, কিন্তু এত সব প্রমাণ পেয়েও পুলিশকে কিছু বললেন না? কর্নেল দুঃখিত মুখে বললেন, বলেও লাভ হতো না জয়ন্ত। দারোগা ভদ্রলোক সৎ মানুষ নন, উল্টে আমাদেরই হয়রান করতেন। মাঝখান থেকে কোনো প্রমাণই কাজে লাগানোর সুযোগ পেতুম না। দুর্নীতিবাজ অফিসার হলে যা হবার তাই হতো। এই কাপড়ের টুকরো, লোহার গোঁজ সব কিছু লোপাট হয়ে যেত। তার চেয়ে আমরা এখনই রামপুরহাট পুলিশ সুপারের কাছে যেতে চাই। গাড়ি বের করো শিগগির। গাড়ি বের করলুম। হেমেন্দ্রবাবুর কাছে বিদায় নিলুম। এবার উনি কিছুতেই আসতে দেবেন না। অনেক সাধাসাধি করলেন। মনে মনে বললুম, শয়তানের কাজ চুকে গেছে, এখন আমাদের উপস্থিতি তো আর বাধা সৃষ্টি করবে না। পথে আসতে আসতে বললুম, গত রাতে কেন বেরিয়েছিলেন বলেননি কিন্তু? কর্নেল জবাব দিলেন, একটা লাশ কখন ষাঁড়ের খোয়াড়ে ঢোকানো হবে তাই দেখতে। কিন্তু আমার উপস্থিতি টের পেয়ে গেল ব্যাটা। অমনি ষাঁড়টাকে আগড়ের বাইরে ঠেলে দিল। ষাঁড়টা বদমেজাজি, সন্দেহ নেই, তক্ষুনি তেড়ে এলো। ও, মেন সুইচ অফ করাটা নিশ্চয়ই চোখে পড়েছিল আপনার? হ্যাঁ,
হঠাৎ গেটের আলো নিভলেই আমি বেরিয়ে পড়েছিলুম। টের পেয়েছিলুম লাশটা এবার আমার অজ্ঞাত কোনো গুপ্তস্থান থেকে আনা হচ্ছে। কতক্ষণ চুপচাপ থাকার পর জিজ্ঞেস করলুম, কিন্তু মোটিভ কি খুনের? কর্নেল একটু হাসলেন। নরহরি বাবুর ছেলেদের কথাবার্তা কান পেতে শোনোনি, বিশেষ করে ছোট ছেলেটার কথা। মহাজনী কারবার ছিল নরহরি বাবুর, তাই অনুমান করছি হেমেন্দ্র বাবুর কাছে অনেক টাকা সুদে আসলে নিশ্চয়ই পাওনা হয়েছিল। অথচ এসব কারবার গ্রামাঞ্চলে কোনো রকম খাতা কলমে হয়টয় না। বিশেষ করে এক সময়ে জমিদার বংশের লোক হেমেন্দ্রবাবু, মুখের কথায় মহাজন টাকা দেয়। হেমেন্দ্রবাবুর প্ল্যান ছিল টাকা চাইতে এলেই খুন করবেন এবং ষাঁড়ের ওপর দায়টা চাপাবেন। খুব সহজ পদ্ধতি। হেসে বললুম, বেটা হেমেন্দ্রবাবু টেরও পাচ্ছে না যে কি ঘটতে চলেছে। কর্নেল গম্ভীর হয়ে বললেন, নরহরিবাবু টের পাননি যে কি ঘটতে চলেছে। এই হয় জয়ন্ত, যে খুন করে আর যে খুন হয় তারা যেন কিছুক্ষণের জন্য বড্ড নিঃসাড় হয়ে পড়ে। মানুষের বোধ বুদ্ধির এই নিঃসাড় বা ফ্রিজিং অবস্থার মধ্যেই শয়তানের আবির্ভাব ঘটে।